এই পাঠে আমরা চ্যাপ্টার 14 অংশীদারি কারবার শুরু করব। অংশীদারি কারবারটা কি? দেখো এখানে বলেছে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করে, অংশীদারি কারবার তাদের মধ্যে অন্যতম। অংশীদারি কারবারে কি বলেছে, অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থ হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন। তাহলে কি বলেছে, দুই বা তিনজন মিলে একটা ব্যবসা যে চালানো, এটাকেই বলা হয় কি অংশীদারি কারবার। এখানে কিছু কিছু জিনিস লাগে, যেমন হচ্ছে মূলধন, লভ্যাংশ বন্টন, আর কি বলছে ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। এখন মূলধনটা কি? মূলধনের মোট পরিমাণ অংশীদারিগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। মূলধনটা কি? তাহলে যে ভাগটা পায়, যে লাভটা হলো সেটা কি সমানভাবে ভাগ করে বা আনুপাতিক ভাগ হারে, মানে যে রকমভাবে ধরো বন্টন করেছে সেই অনুপাতে যে টাকাগুলো ভাগ হয় সেই অনুপাতকে বলে মূলধন সংগ্রহ করে। এখন বলছে লভ্যাংশের বন্টন। এই লভ্যাংশের বন্টন বিভিন্ন রকম হতে পারে, যেমন হচ্ছে দেখো যেটা লাভ হয়েছে সেটা সমান ভাগে ভাগ হতে পারে, আবার মূলধনের পরিমাণের অনুপাত হিসেবে ভাগ হতে পারে, আবার কি বলেছে সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে দিতে পারে। আর হলো ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারদের প্রত্যেকে বা কেউ কেউ যদি সময় ও শ্রম দিয়ে থাকেন, তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময়ই নির্ধারিত থাকে। এই ভাতা প্রদানের পর লভ্যাংশ বন্টন করা হয়। তো এই সমস্ত জিনিসগুলো আমরা অংশীদারি কারবার সম্পর্কে জানলাম। আর যেটা জানবো সেটা হলো অংশীদারি কারবার কত প্রকারের হতে পারে। কত প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র। সরলটা কি? সরল হলো অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। ধরো দুজন ব্যবসা করছে এ ও বি, তাদের টাকা ধরো 2000 3000, তাহলে 2000 টাকা 3000 টাকা যদি সমান সময়, অর্থাৎ ধরো দুজনেরই 1 বছর ধরে থাকলো, সেক্ষেত্রে যে কারবারটা হলো তাকেই বলা হয় সরল অংশীদারি কারবার। মিশ্র কারবারটা কি? অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। যেমন দেখো এখানেই একটা উদাহরণ আছে, যে জয়া কাকিমা সুলেখা দিদির ব্যবসায় নিয়োজিত মূলধন সময়কে দেখো প্রথমে কি বলেছি, জয়া কাকিমা 1 মাসের জন্য, 2 মাসের জন্য। তাহলে ধরো কোনো ব্যবসা চলছে, তৃতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তি ধরো কয়েক মাস পরে যোগ দিল, তাহলে তার সময়টা তো সমান হলো না। তো সেক্ষেত্রে কি হয়, সময়টা ভিন্ন হয়। এই ধরনের কারবারকে বলা হয় কি মিশ্র অংশীদারি কারবার। এরপরে দেখো আমরা প্রয়োগগুলো করব। প্রয়োগ 2 দেখো কি আছে, সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5000 টাকা, 4500 টাকা ও 7000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। যদি বছরান্তরে 11550 টাকা লাভ হয়ে থাকে তবে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। তো এটা একটা দেখছি কি সরল অংশীদারি কারবার, যেহেতু দেখো একই সময় ধরে বলা আছে, কোনো সময়ের আলাদাভাবে কোনো উল্লেখ নেই, তো এটা আমরা করব। তাহলে দেখো প্রত্যেকে কত টাকা পেয়েছে সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমি তাদের কি করব না মূলধনের অনুপাতটা নির্ণয় করব। তা সেটাই বলবো, সুলেখা আর কি জয়নাল ও শিবুর মূলধনের অনুপাত কত হবে? এখানে ছিল 5000 ইসডু 4500 ইসডু 7000। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে শূন্য কমন আছে, আমি ভাগ করে দিতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 50:45:70। এরপরে দেখো আরও দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 5 দিয়ে 9 5 45 এখান থেকে দেখো ভাগ করলে
5 একে 5, 5 4 20। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো 10:9:14, এটা কি হয়ে গেল মূলধনের অনুপাত। এখন কি নির্ণয় করব? এখন দেখো কে কত টাকা পাবে কি নির্ণয় করব, সেটা কি হয়ে যাবে, যে মোট যে লাভটা হয়েছে তার সঙ্গে কি হয়ে যাবে, আনুপাতিক ভাগা দিয়ে, প্রত্যেকের আনুপাতিক ভাগা দিয়ে গুণ হয়ে যাবে। তো সেটা কিভাবে নির্ণয় করব, এখানে বলবো সুলেখা পাবে দেখো মোট কত লাভ হয়েছে 11,550 টাকা, তাকে গুণ করব আমরা কি সুলেখার আনুপাতিক ভাগার। তো সেটা কিভাবে নির্ণয় করব, দেখো সুলেখার এই অনুপাতে সুলেখার পরিমাণ হচ্ছে 10 বাই কি হয়ে যাবে 3টে অনুপাতের যোগফল, অর্থাৎ 10 + 9 + 14, এবং যেহেতু এটা টাকা হয়ে যাবে, অর্থাৎ 11,550 ইন্টু 10 বাই এগুলো যোগ করলে আমরা কত পেয়ে যাবো, সবকটা যোগ করলে আমাদের হয়ে যাবে 33 টাকা। তো এখানে দেখো প্রথমে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 বা প্রথমে দেখতে পাচ্ছি 11 দিয়েও ভাগ করতে পারবো। তো 11 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 3, এটা হচ্ছে 1, শূন্যটা নেমে যাচ্ছে, তার জন্য 55 হচ্ছে 5 শূন্য, 1050। আবারও 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 3 9, 3 5 15 শূন্য, তাহলে 350 ইন্টু 10, অর্থাৎ 3500 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে আমার সুলেখার ভাগ কত হয়ে গেল 3500 টাকা। একইভাবে জয়নালের ভাগটাও আমি নির্ণয় করতে পারবো। তো এখানে বলবো জয়নাল পাবে কি হয়ে যাবে 11,550, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, দেখো জয়নালের অনুপাতে পরিমাণ কত 9, আর এর প্রত্যেকটা যোগ করলে তো আমি 33 পেয়েছি, 33 হয়ে যাচ্ছে টাকা। এখন দেখো একই যে 33 দিয়ে কাটলে এটা আমার হয়ে যাচ্ছে 350। এখন তাহলে 350কে আমি 9 দিয়ে গুণ করব। তো এখানে 9 5 45-এর 5, হাতের 1 থাকলো, 9 3 27, 27 28 29 30 31, তাহলে হয়ে যাচ্ছে 315, একটা শূন্য ছিল, অর্থাৎ 3150। একইভাবে শিবু কত পাবে নির্ণয় করব, অতএব বলবো শিবু পাবে মোট লাভ 11,550 ইন্টু 14 / 33। তো এখানেও দেখো আমার 33 দিয়ে গালে এটা হয়ে যাচ্ছে 350, এটা গুণ করলে আমার কত হয়ে যাচ্ছে 4,900। তাহলে আমি কি পেয়ে গেলাম, কে কত টাকা পাবে আমি এখানে নির্ণয় করলাম। এরপর 5-এর দাগে প্রয়োগ দেখো, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার 1 বছর পরে দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে কি বলেছে, 3টে মূলধন এরা কি করেছে, একটি অংশীদারি কারবার শুরু করেছে এবং সেখান থেকে 43,200 টাকা লাভ হয়েছে। লাভ হওয়ার পর ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে এবং বাকি অংশটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এটা দেখো প্রথমে আমি কি নির্ণয় করব, প্রথমে এই যে মোট লাভের 2/3 অংশ কত সেটা নির্ণয় করব। তাহলে এখানে আমি বলবো কি 5-এর প্রয়োগ, দেখো মোট লাভের 2/3 অংশ, তো এখানে সমান ভাগে ভাগ করে নেয় তারা কত টাকা, সমান ভাগে ভাগ করে নেওয়া মূলধন কত হয়ে যাচ্ছে, দেখো 43,200 টাকা, তার 2/3 অংশ টাকা। তাহলে এখানে দেখো 3 দিয়ে কাটতে পারবো, 3 1 3, 4 3 12, 4 3 12 0 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো গুণ করলে আমার হয়ে যাচ্ছে 288,000 টাকা। তাহলে এই টাকাটা তারা কি করেছে, সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে সমান ভাগে 3টে ভাগে ভাগ হয়েছে, তাহলে প্রত্যেকে পাবে কত টাকা করে, প্রত্যেকে পাবে 28,800, তাকে ভাগ করছি আমি 3 দিয়ে। তাহলে এর মান আমি পেয়ে যাচ্ছি, দেখো ভাগ করলে 9 3 27,
18, 3 6 18, অর্থাৎ 9,000, বাকি দুটো শূন্য আছে, অর্থাৎ 9,600 টাকা হয়ে যাবে। 600 টাকা, এই টাকাটা প্রত্যেকে পাবে। আর বাকি টাকাটা কি বলেছে, যে মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে আমি প্রথমে যে মূলধন অনুপাতে ভাগ হবে টাকার পরিমাণটা নির্ণয় করব। তাহলে এখানে বলবো বাকি টাকা আমাদের মোট ছিল কত, 43,200 টাকা। সেখান থেকে আমার বাদ চলে গেল 28,800 টাকা। তাহলে আমার পড়ে থাকছে এখানে 14,400 টাকা। তাহলে এরপরে দেখো এই টাকাটা আমি মূলধন অনুপাতে ভাগ করব। তার জন্য কি করতে হবে, এই তিনজনের আনুপাতিক মূলধনের আনুপাতিক ভাগ আর নির্ণয় করতে হবে। তাহলে এখানে বলবো তিনজনের মূলধনের আনুপাতিক ভাগ আর বা মূলধনের অনুপাত কত কত হয়ে যাবে, আছে 19,500 ইসডু 27,300 আর আছে 15,600। এখন দেখো প্রত্যেকটার মধ্যেই দুটো করে শূন্য, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে দিতে পারবো এখানে আমরা প্রথমেই। তাহলে প্রত্যেকটা দিকে আমরা 100 দিয়ে ভাগ করলে পাবো 195 ইসডু 273 ইসডু 156। আবার দেখো 3 দিয়ে ভাগ করতে পারবো, 6 3 18, 5 3 15 ইসডু 9 3 27, 3 1 3, এখান থেকে 5 3 15, 3 2 6। আমরা দেখো প্রত্যেকটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারবো, 13 5 65, 13 7 91, 13 4 52। তাহলে এখান থেকে দেখো আমি অনুপাত পেয়ে গেলাম 5:7:4। এখন প্রথম ব্যক্তি কত পাবে নির্ণয় করব। তো এখানে বলবো প্রথম ব্যক্তি পাবে কত টাকা হবে, আমার মোট টাকার পরিমাণ 14,400। আর এখানে প্রথম ব্যক্তি আনুপাতিক ভাগ হয় 5/5 + 7 + 4 টাকা। তাহলে এখানে দেখো আমার কত হয়ে যাচ্ছে, 14,400 ইন্টু 5, বা এটা যোগ করলে আমার কত হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে আমার 16। তাহলে এখানে 16 এটা হয়ে যাচ্ছে। এখন 16 5 16 9 144 আমরা জানি। তাহলে এখান থেকে 16 একবারে কাটলে হয়ে যাবে 9, দুটো শূন্য পড়ে থাকছে। তাহলে এখান থেকে 9 5 45, 4,500 টাকা হয়ে যাচ্ছে। একইভাবে দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি নির্ণয় করব। তো এখানে বলবো দ্বিতীয় ব্যক্তি কত পাবে, 14,400 ইন্টু দেখো 7/16 হয়ে যাবে। এই তিনটে যোগ করলে আগেরটাতে আমরা পেয়েছি টাকা, অর্থাৎ কেটে দিলে এটা হয়ে যাচ্ছে 900, 9 7 63, অর্থাৎ 6,300 টাকা। একইভাবে তৃতীয় ব্যক্তি পাবে 14,400, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 4/16 টাকা, অর্থাৎ 16 এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 900, 9 4 36, অর্থাৎ 3600 টাকা। এখন দেখো মূলধনের অনুপাতে এই টাকাগুলো এরা পেয়েছে, এবং আগে এরা সমান অনুপাতে প্রত্যেকে কত করে টাকা পেয়েছিল, 9,600 টাকা। তাহলে এখানে আমরা মোট কত টাকা পাবে নির্ণয় করব। তাহলে এখানে বলবো প্রথম ব্যক্তি মোট পাবে, ব্যক্তির মোট টাকার পরিমাণ, কত হয়ে যাবে, দেখো এখানে মূলধনের অনুপাতে পেল 4,500 টাকা এবং আগে পেয়েছে 9,600 টাকা। তাহলে এখানে যোগ করলে আমার হয়ে যাচ্ছে এখানে 0 0 9 6 আর 5 যোগ করলে হচ্ছে 11 1 13 1 14, তাহলে 14,100 টাকা। একইভাবে দ্বিতীয় ব্যক্তির মোট টাকার পরিমাণ কত হয়ে যাবে, এখানে পেয়েছে দেখো 6,300 টাকা আর আগে ছিল 9,600 টাকা। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে 0 0 6 আর 3 যোগ করলে যাচ্ছে 9, আর এখানে 9 আর 6 যোগ করলে 15,900 টাকা। তৃতীয় ব্যক্তির মোট টাকার পরিমাণ এখানে হয়ে যাচ্ছে দেখো 3,600
তার সঙ্গে 9,600টা যোগ হয়ে যাচ্ছে টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে এখানে যোগ করলে দেখো 0 0 থাকছে, 6 আর 6 যোগ করলে 2, আর 9 আর 3 12, অর্থাৎ 12,000, সরি 9 আর 3 12, আর তার সঙ্গে এখানে একটা 1 আছে, অর্থাৎ 13,200 টাকা। তাহলে এই টাকাগুলো পেয়ে গেল এরা। 8 দাগের প্রশ্ন দেখো, মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বর্ষান্তরে যদি 6,900 টাকা ক্ষতি হয়ে থাকে তবে ক্ষতির টাকা কে কত দেবেন হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমি তোমাদের আগেই যে মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ দিয়েছিলাম, এটা তার মধ্যে একটা, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো এই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা দেখাবো। তবে একটা জিনিস দেখো, এখানে বলেছে কি ক্ষতি, আমরা কি জানি যে লাভ যে অনুপাতে হয় ভাগ, ক্ষতিটাও ওই একই অনুপাতেই হবে। তো দেখো এখানে বলেছে কি মনীষা 3,750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে এবং মনীষার টাকাটা কি বলেছে 1 বছর 6 মাস পরে রজত দিয়েছে। তাহলে এখানে বর্ষান্তরে অর্থাৎ কি 1 বছর, অর্থাৎ মনীষার টাকাটা কতদিন ছিল ব্যবসায় 1 বছর। তাহলে মনীষার 3,750 টাকা ছিল কত 12 মাসের জন্য, 1 বছর মানে 12 মাস। তাহলে এখান থেকে আমরা এখানে কি করব, 1 মাসের হিসাবে টাকাটা মূলধনটা নির্ণয় করব। সেটা কিভাবে, অতএব 1 মাস হিসাবে মূলধনের মনীষার মূলধন, 1 মাস হিসাবে মনীষার মূলধন কি হয়ে যাবে, যে টাকাটা তার সঙ্গে 12 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 3,750 তাকে গুণ হয়ে যাচ্ছে 12 দিয়ে। তো এখান থেকে আমরা গুণ করলে পেয়ে যাব কত, গুণ করলে পেয়ে যাব 4,500 টাকা, সরি আরেকটা শূন্য হয়ে যাবে, এটা গুণ করলে আরেকটা যেহেতু শূন্য আছে, 12 দিয়ে 375কে গুণ করলে হবে 4,500 এবং একটা শূন্য আছে তার জন্য 45,000 টাকা হয়ে গেল। এরপরে দেখো রজত যেহেতু 6 মাস পরে যোগ দিয়েছে, তাহলে 12 মাস থেকে 6 মাস বিয়োগ করলে বাকি 6 মাসের জন্য রজতের টাকাটা কেটেছে। তো সেটাই বলবো, রজতের কত টাকা ছিল, রজতের 15,000 টাকা ছিল কতদিনের জন্য, 12 মাস। সেখান থেকে 6 মাস পর যোগ দিয়েছে, 6 মাস বিয়োগ হয়ে গেল, অর্থাৎ হয়ে যাবে 6 মাসের জন্য, 6 মাসের জন্য। অর্থাৎ 1 মাস হিসাবে আমি যদি রজতের মূলধন নির্ণয় করি, রজতের মূলধন কত হয়ে যাবে, রজতের দেখো কত ছিল মোট, এটা আরেকটা শূন্য হয়ে যাবে 15,000 টাকা। তো 15,000 তার সঙ্গে গুণ হয়ে যাবে 6 টাকা। তাহলে এখানে দেখো 15 6 90, আর তার সঙ্গে 3টে শূন্য, অর্থাৎ 90,000 টাকা। এখন আমি পেয়ে গেলাম কি, দুজনের মূলধন 1 মাস হিসেবে পেয়ে গেছি। এখন দুজনের মূলধনের অনুপাত আমি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বলবো মনীষা ও রজতের মূলধনের অনুপাত কি হয়ে যাবে, এরপর তোমরা যে নিয়মে জেনে এসেছো সেই নিয়মেই হয়ে যাবে। আশা করি তোমরা এটা তোমরা বুঝতে পেরেছো 1 মাস হিসাবে কিভাবে আমি নির্ণয় করলাম। তো অনুপাত কি হয়ে যাবে, দেখো মনীষার কত ছিল 45,000 টাকা, ইজডু 90 ছিল রজতের 90,000 টাকা। তো 3টে করে শূন্য আছে, তো 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, 45:90 হয়ে যাবে। অর্থাৎ আবারও দেখতে পাচ্ছি 45 দুগুণে 90, অর্থাৎ 1:2 হয়ে গেল। এখন মনীষার পাবে কত টাকা, বা মনীষার ক্ষতিপূরণ দিতে হবে, যেহেতু এটা লাভ না ক্ষতি, তাহলে মনীষা দেবে কত টাকা হয়ে যাবে, দেখো মোট ক্ষতির পরিমাণ হয়েছে 6,900,
আর মনীষার আনুপাতিক ভাগ আর কত, 1/1 প্লাস 2 টাকা, অর্থাৎ 6,900 ইন্টু 1/3, অর্থাৎ এটা ভাগ করে যাচ্ছে 2300, অর্থাৎ 2300 টাকা হয়ে যাচ্ছে মনীষার ক্ষতি, মনীষা দেবে। আর এখানে রজত দেবে কত হয়ে যাবে, 6,900 টাকা ছিল ক্ষতি, এখানে রজতের আনুপাতিক ভাগ আর 2/1 প্লাস 2, অর্থাৎ হচ্ছে 6,900 ইন্টু 2/3, তো এখানে কাটলে এটা তো 2300 হয়েই যাবে, কিন্তু এটা গুণ করলে যাচ্ছে 4,600 টাকা। তাহলে রজত দেবে 4,600 টাকা, মনীষা দেবে 2,300 টাকা। এরপরে দেখো প্রয়োগ 10-এ কি বলেছে, নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। এখন বলেছে 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি। তো এটাও দেখো আগেরটার মতোই মিশ্র অংশীদারি কারবার। তো এখানে দেখো প্রথমে কি বলেছে, নিবেদিতা 3,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিল এবং 6 মাস পরে আরও 4,000 টাকা দিয়েছে। তাহলে এই 3,000 টাকাটা কত মাস কেটেছে, 6 মাস। বাকি যেহেতু 1 বছরে হিসাব করা হচ্ছে, তাহলে বাকি 6 মাস কত হবে, এই দুটো যোগ হয়ে যাবে, 7,000 টাকা বাকি 6 মাস কেটেছে। তো এখানে কি বলবো, 10-এর দাগে নিবেদিতার 3,000 টাকা, নিবেদিতার 3,000 টাকা খাটে কমাস 6 মাস ও বাকি 6 মাস খাটে কত টাকা হয়ে যাবে, 3,000, তার সঙ্গে আরও পরে 4,000 টাকা যোগ হয়েছে, 4,000 টাকা, অর্থাৎ হয়ে যাচ্ছে 7,000 টাকা বাকি 6 মাস। তাহলে 1 মাস হিসাবে যদি মূলধন আমি নির্ণয় করি, তাহলে কি হয়ে যাবে, 1 মাস হিসাবে নিবেদিতার মূলধন কত হয়ে যাবে 1 মাস হিসেবে। দেখো প্রথমে হচ্ছে 3,000 টাকাটা কেটেছে 6 মাস, তার সঙ্গে আরও 7,000 টাকা, সেটাও কেটেছে 6 মাস। তাহলে এখানে দেখো 6 3 18,000 টাকা প্লাস 7 6 42, অর্থাৎ 42,000 টাকা। তাহলে এটা যোগ করলে আমার হয়ে যাচ্ছে 0 0 0, 3টে 0 কমন, 8 আর 2 যোগ করলে 0 10, এখানে 6, তাহলে হয়ে যাচ্ছে 60,000 টাকা। এটা হচ্ছে 1 মাস হিসেবে নিবেদিতার মূলধন। এরপরে একইভাবে উমার ক্ষেত্রেও বার করব, তো সেটা কি বলবো, উমার 5,000 টাকা খাটে, এটাও 6 মাস কেটেছে, 6 মাস ও বাকি 6 মাস খাটে কত টাকা হয়ে যাবে, দেখো 5,000 থেকে আবার বলেছে 1,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 1,000 বিয়োগ হয়ে যাচ্ছে, সমান 4,000 টাকা হয়ে যাবে, 4,000 টাকা। তো এখানে তাহলে 1 মাস হিসাবে উমার মূলধন কত হয়ে যাবে, দেখো 5,000 কেটেছে 6 মাস প্লাস বাকি 4,000ও কেটেছে 6 মাস, তো এটা হয়ে যাচ্ছে টাকা। তো এখান থেকে দেখো 5 6 30,000 টাকা প্লাস 6 4 24,000 টাকা, তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে 5,400 টাকা, 54,000 টাকা। তো এটা পেয়ে যাচ্ছি। তো এরপরে দেখো আমি একই নিয়ম মূলধনের অনুপাত নির্ণয় করব এবং সেখান থেকে কার কত টাকা লাভ হয়েছে সেটা নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে বলবো নিবেদিতা
ও উমার মূলধনের অনুপাত কি হয়ে যাবে? নিবেদিতা ছিল 60,000 ইসডু 54,000। তাহলে এখানে দেখো যেহেতু এখানে 1,000 দিয়ে আমরা ভাগ করতে পারবো দুটোকেই, তাহলে 60:54 হয়ে যাচ্ছে। এখন আবার 6 দিয়ে ভাগ করতে পারবো, 6 10 60, 9 6 54। তো এখান থেকে 10:9 হয়ে গেল। তাহলে এখান থেকে অতএব বলবো নিবেদিতার লাভ হয়েছে কি হবে? মোট লাভ ছিল দেখো 6,175 ইন্টু নিবেদিতার লাভের আনুপাতিক ভাগ হার, অর্থাৎ এখানে নিবেদিতার পরিমাণটা কত? 10, তাকে ভাগ হয়ে যাবে 10/10 প্লাস 9 দিয়ে টাকা। তাহলে এখান থেকে দেখো আমার হয়ে যাচ্ছে 6,175 ইন্টু 10 পুরোটা বাই 19 টাকা। তো এখান থেকে দেখো আমি এটাকে ভাগ করে দিতে পারবো, এটাকে ভাগ করলে 19 দিয়ে ভাগ করলে একবারে হয়ে যাবে 325। এটা তোমরা অবশ্যই ভাগ করে দেখবে, এটা গুণ করলে আছে 3,250 টাকা। তাহলে এটা হয়ে গেল নিবেদিতার লাভ। একইভাবে আমি উমার লাভ বের করব। ওদের বলবো উমার লাভ হয়েছে এখানে দেখো 6,175, তাকে গুণ হয়ে যাবে, যেহেতু উমার অনুপাত কত? 9, তাকে পুরোটা বাই 10 প্লাস 9 অর্থাৎ 19 হয়ে যাচ্ছে। এখানে 19 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3,325। এখন 325কে আমি 9 দিয়ে গুণ করব, গুণ করলে হয়ে যাচ্ছে 2,925 টাকা। তাহলে উমার লাভ হয়েছে এই টাকাটা আর নিবেদিতার এটা। এই পার্টে আমি কোষে দেখি 14 আগে যে সমস্ত প্রয়োগগুলো আছে সেগুলো কমপ্লিট করলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।